হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আরিফ চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফের পাশ থেকে জিম আরিফের সামনে এসে বলে উঠল, এখানে আমি সহ সবাই অবাক হলেও আরো অবাক হতে ওরা আরো একজনকে উঠিয়ে নিয়ে গেছে। তুই কার কথা বলছিস? তার মানে ওরা? জি ভাই, ওরা প্রফেসর জাহিদকে উঠিয়ে নিয়ে গেছে। শুনেছি জাহিদ চাচাকে ওরা খুব মেরেছে। এখন জাহিদ চাচা যদি সবকিছু বলে দেয়। এরপর সাথে সাথে আরিফ সাহিদ চাচার বাড়িতে চলে আসে। এসে দেখে চাচার হাতে একটা আঙুল একটা রুমের মধ্যে পড়ে আছে। এতে আর আরিফের বুঝতে বাকি রইল না ও চাচার সাথে কেমন আচরণ করবে। অপরদিকে চাচাকে একটা চেয়ারে বেঁধে রেখেছে, মাথায় কালো কাপড় দিয়ে বাঁধা। জীবন সিগারেট টানতে টানতে চাচার কাছে আসে। কালো কাপড় বাঁধা অবস্থায় চাচার গাল বরাবর জোরে একটা থাপ্পড় মারে। সাথে সাথে চাচার ঠোঁটের কোণে দিয়ে রক্ত বের হচ্ছে। জীবন ইশারা করলেও একজন এসে চাচার মাথা থেকে কালো কাপড় খুলে দেয়। জীবন কিছু বলার আগে আফাজ এসে বলে উঠল, চাচা ভালোই ভালো বলে দেন, জয় আসলে কে? জয়, আরিফ, তোমরা তিনজনে ছিলে বন্ধু। ওর বিষয়ে আমার চেয়ে তোমাদের ভালো জানার কথা। চাচা বলতে তো আপনাকে হবেই। আর আমি যদি ওর বিষয়ে এত কিছু জানতাম তাহলে কি আর আপনাকে শুধু শুধু কষ্ট দিতে উঠিয়ে নিয়ে আসতাম? আপনি ঠিকই বলেছেন চাচা, আমরা তিনজনই একে অপরের বন্ধু হলো। জয়ের আসল পরিচয় কি, ঠিক কেন মাফিয়া জগতে সবচেয়ে নিকৃষ্ট কেন হলো, এইসব নিয়ে কখনো আমাকে বলতো না। আর আমি এইটুকু শুনেছি আপনি জয়কে ছোট থেকেই আপনার কাছে রেখেছেন। আর জয়ের সাথে আমার পরিচয় হয় কলেজে গিয়ে। কলেজে যাওয়া আগ পর্যন্ত আমি জয়কে জানতাম না, এমনকি আরিফকেও জানতাম না। আর যখন জানতে আগ্রহ হলাম ঠিক তখন জয় হারিয়ে গেল। ও সরি চাচা, জয়কে মেরে ফেললাম আমরা। কিন্তু কি কারণ জয় আরিফ বেঁচে গেল আমি জানি না। তবে এবার তাকে বাঁচতে দেব না, এটা গ্যারান্টি চাচা। এটা গ্যারান্টি চাচা। আমি জানি আপনি অত সহজে বলবেন না চাচা, একটু ওইদিকে তাকিয়ে দেখবেন। আমি জানি আপনার জীবনের মায়া করবেন না, এর জন্য আপনার একমাত্র মেয়ে নাবিলার জন্য হলো যে আপনাকে বলতে হবে চাচা। বাবা, ওরা আমাকে বেঁধে রেখেছে, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা। এরপর জাহিদ চাচার কথা মতো নাবিলাকে ছেড়ে দেয়। নাবিলা এসে দৌড়ে বাবার কাছে এসে কান্না করতে করতে বলতে থাকে, তোমরা আমার বাবাকে ছেড়ে দাও, আমার বাবা কিচ্ছু জানে না। নাবিলার কথাগুলো বলতেই পাশ থেকে আফসার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, সুন্দরী, তুমি বললে তো হবে না, তোমার বাবা সব জানে। আর তুমি যদি চাও তাহলে তুমি আমাদের আনন্দ দিয়ে তোমার বাবাকে নিয়ে যেতে পারো। তোমার রসালো জীবনের আগুনে আমি উড়ে যাই সুন্দরী। আমি বলছি বাবা, তোমরা আমার মেয়েকে ছেড়ে দাও, আমি সব বলবো। আ আ আমি কথা দিচ্ছি, আমি সব বলবো। তোমরা আমার মেয়ের ক্ষতি করো না, প্লিজ ক্ষতি করো না। চাচা আমি কথা দিচ্ছি আপনার মেয়ে কোনো ক্ষতি হবে না যদি আপনি সব কিছু বলেন। আর যদি না বলেন তাহলে বুঝতেই তো পারছেন চাচা। আমি সব বলছি, তবুও আমার মেয়েকে ছেড়ে দাও। এরপর ওরা নাবিলাকে ছেড়ে দেয়। এরপর জাহিদ চাচা বলতে শুরু করে, জয় কেন এই শহরে এসেছে এটা প্রথমে না জানলেও পরে ঠিকই বুঝতে পারলাম ওর আসার কারণটা কি ছিল। মাঝখান থেকে বললে তুমি হয়তো বুঝতে পারবে না, শুরু থেকেই বলতে হবে। আমি একদিন ছোট্ট একটা হোটেলে বসে খাবার খাচ্ছিলাম, আমার পাশে ছোট্ট একটা ছেলেও বসে খাবার খাচ্ছিল। ঠিক তখন একটা আধা বয়সী মহিলা আসে, এসে ওই হোটেল মালিকের কাছে কান্না করতে করতে বলতে শুরু করে, ভাই, আমার ছেলেটা 2 দিন ধরে খুব অসুস্থ ছিল, এই জন্য আমি কাজে আসতে পারিনি। আমার ছেলেটার গা জ্বরে পড়ে যাচ্ছে। ভাই, আপনি আমার কাজের টাকাটা দিয়ে দেন না, আমার ছেলেকে চিকিৎসা করাবো। কানের কাছে ধ্যান ধ্যান না করে শর্ত, হোটেলে কাস্টমার আছে, কালকে কাজে এসে
টাকা নিয়ে যাস, যা এখান থেকে। কথাগুলো বলে মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর আমার পাশে থাকা ছেলেটা খাবার শেষ করে হাত ধুয়ে নেয়। এরপর হোটেল মালিকের কাছে গিয়ে ড্রয়ার থেকে টাকা উঠিয়ে নিলে হোটেল মালিক ছেলেটার হাত চেপে ধরে। এরপর হোটেল মালিকের হাতে চাকু দিয়ে আঘাত করে। হোটেল মালিক তার কর্মচারীদের বললে তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে। এরপর ছেলেটা টাকাগুলো নিয়ে ওই মহিলার কাছে এসে বলে, এই সমাজের অধিকার ছিনিয়ে নিতে হয়। একটা কথা মাথায় রাখবেন, যোগ্যতার চেয়ে বেশি দাম দিলে রাস্তায় কুকুরও নিজেকে সিংহ দাবি করে। আপনার অধিকার আপনাকেই আদায় করে নিতে হবে। দরকার হলে এমন জানোয়ারকে 1000 বার ধ্বংস করতেও হবে। এরপর ছেলেটা যাওয়ার দিকে সবাই তাকিয়ে থাকে। তখন মহিলাটি বলে উঠল, তোমার নাম কি রে বাবা? এমন একদিন আইব কাউরে তোর নাম বলার দরকার হইব না। তুই একদিন এই মাটিতে রাজত্ব করবি। রাজত্ব জয় করতে রাজা নয়, সিংহ হতে হয়। নিজের হক আদায় করতে হলে কখনো কারো কাছে হাত পাতবে না, নিজেকে আদায় করতে হয়। এরপর থেকে নিজের হক নিজেই আদায় করে শিখবে। কিন্তু ওই সময়ও কেউ জানতো না কোন মাটিতে রাজত্ব করবে। এই অলরেডি রাজত্ব করে যাচ্ছে মহিন সাহেব। সে চাইলে এই মাটিতে অনেক কিছুই করতে পারতো, কিন্তু ওই সময় যদিও তার দোসররা চাইতো ওই শহরের নামটাই পরিবর্তন করে ফেলতে পারতো। এই শহরের অলিখিত বাদশা মহিন সাহেব। কেউ সাঁতার জেনে নদীতে ঝাঁপ দেয়, আবার কেউ সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেয়। যারা সাঁতার জেনে নদীতে ঝাঁপ দেয় তাদের নিশানা থাকে রক্তের, আর যারা সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেয় তাদের মেরে ফেলা হয়। একদিন একটা ছেলে না জেনে তার লোকদের মেরেছিল। এরপর মহিন সাহেবের লোক ছেলেটাকে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর মহিন সাহেবও আসে আর বলে, হা হা হা, আমিও একদিন তোর মতো করে ভাবতাম জীবনে মেহনত করলেই জীবনে সফলতা আসবে, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারি পয়সাওয়ালা লোক এসে ইমানদারির কথা বলে গরিবের উপর সব বোঝা চাপিয়ে দেয় আর সাধারণ মানুষের ঠকায়। রিয়েল এস্টেটের বাজার যখন আকাশচুম্বী, তখন মাটির দাম উপরের দিকে উঠে যাচ্ছিল আর মানুষের দাম নিচের দিকে নামছিল। তখন মহিন সাহেব কোথা থেকে আসে কেউ জানতো না, তবে এটা জানতো ওই শহরে বারের দোকান তার ছিল। সেখানে হাজার হাজার কোটি টাকার বিজনেস হতো, আর সেখান থেকে সে সেই কোটি টাকার 10% করে নিত। ওর সম্পর্কে যদি আরো বলি, তার চিন্তা ভাবনা ছিল চিকন সুতার মতো। সে চাইতো সমস্ত মাফিয়া তার কাছে মাথা নিচু করে থাকবে আর তাকে সম্মান করবে। সবাই তার বাধ্য হলেও তার স্ত্রী তার অবাধ্য ছিল। খুব অল্প সময়ে সে ছোট্ট বার থেকে বড় বারে পরিণত করে। তার স্ত্রী অবাধ্য ছিল বলে তার বারে একটা সুন্দরী মহিলা নিয়ে বাসায় আসে, আর সেই বাসা ছিল মহিন সাহেবের স্ত্রীর। মহিন সাহেব কোনো কাজের জন্য বাইরে যায়, সেই সুযোগে তার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।